দেশ ও দেশের বাইরের যে কোনো প্রান্ত থেকে যারা এই ডিজিটাল স্ক্রিনের সামনে বসে আমাদের দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী সবাইকে যার যার নিজস্ব ধর্মীয় নিয়ম অনুসারে জানাই শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থাকার জন্য লড়াই করেই যাচ্ছেন কোভিড-19 এর এই প্যান্ডেমিক সময়ে। আমাদের দেশে ইতোমধ্যেই ভ্যাকসিন চলে এসেছে। আমরা আশা করছি যে ক্রমান্বয়ে আমরা সবাই এই ভ্যাকসিনের আওতাভুক্ত হয়ে এই প্যান্ডেমিক থেকে আমরা আসলে পুরোপুরি বেরিয়ে আসতে পারবো। তবে সে সময় পর্যন্ত আমাদের সকল রকম স্বাস্থ্যবিধি মেনে চলাটাই কাম্য। যথারীতি আজ শনিবার, আজ রাত ৮টায় আপনাদের সামনে আবারও হাজির হলাম সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট ডেন্টাল ওয়েবিনার নিয়ে। আজ আপনাদের সাথে নিয়ে এর ৩১তম পর্ব আয়োজন করতে যাচ্ছি। অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রতিবারের মতো আবারও নিয়ম অনুযায়ী একটু বলে রাখছি, সেনসিটিভ এক্সপার্ট ডেন্টাল সেন্টার অর্থাৎ যে পেজ থেকে আজকের এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে সেই পেজটি মূলত সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট দ্বারা পরিচালিত একটি প্ল্যাটফর্ম, যা ডেন্টিস্ট এবং পেশেন্টদের মাঝে সমন্বয় সাধন করে আপনার আমাদের সবার দাঁত ও মুখের সুস্থতা নিশ্চিত করতে এবং সুস্থ হাসি সুরক্ষায় নিরন্তর কাজ করে চলেছে। সারা বাংলাদেশের নানা প্রান্ত হতে অভিজ্ঞ ডেন্টিস্টগণ আমাদের সাথে এই ওয়েবিনারে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হয়ে থাকেন। তারা তাদের মূল্যবান আলোচনা আমাদের সামনে পেশ করেন এবং একই সাথে এই প্রোগ্রাম চলাকালীন আপনাদের যদি কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে এসে জমা হয়, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের ওয়েবিনারের বিজ্ঞ প্যানেলিস্টদের নিকট থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করি। যথারীতি আজ আমাদের এই ওয়েবিনারে দেশ বরেণ্য ৩ জন ডেন্টাল সার্জন উপস্থিত আছেন। আমি একে একে আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আফজাল হোসাইন বাচ্চু স্যার, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি সি ডেন্টাল কলেজে বর্তমানে কর্মরত আছেন। স্যার, আপনাকে আজকের ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আজ আরো উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ডক্টর আসলাম আল মেহেদি স্যার, যিনি ডেল্টা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি পেরিওডন্টাল প্লাস্টিক এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। স্যার, আজকের এই প্রোগ্রামে আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। দর্শক, আমাদের সাথে আরো একজন আজকের ওয়েবিনারে উপস্থিত আছেন, ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার স্যার। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, ইন্টারনেটের কানেকশন সংক্রান্ত জটিলতার কারণে স্যার আমরা এই মুহূর্তে স্ক্রিনে পাচ্ছি না। উনি আমাদের সাথে সংযুক্ত হলে আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। স্যারের সাথে সংযুক্ত হওয়ার পূর্বেই আপনাদের সাথে আমি খুব সংক্ষেপে কিছু ইনফরমেশন শেয়ার করে নিচ্ছি। সুন্দর হাসি এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য দাঁত ও মুখের সুস্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম, এটা আমরা সবাই জানি। দাঁত ও মুখের সুস্বাস্থ্য রক্ষা কি কেবল সৌন্দর্যের জন্যই? বিষয়টি কিন্তু তেমন নয়। দাঁত ও মুখের স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে আছে দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতার বিষয়টিও। সঠিক সময়ে যত্নের অভাবে দাঁতে আক্রমণ করে রোগ জীবাণু এবং বিভিন্ন রকমের অসুস্থতা কিন্তু একেবারে জেঁকে বসতে পারে। শুধু তাই নয়, দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো না থাকলে সেটার প্রভাব কিন্তু আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এর উপরেও পড়ে, যেমন হার্ট, যেটাকে আমরা বাংলা বলি হৃৎপিণ্ড, এছাড়াও লিভার, আমাদের ব্রেইন অর্থাৎ মস্তিষ্ক সহ দেহের অন্যান্য ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো তো এফেক্টেড হতে পারে বিভিন্ন জটিল রোগে, এই আমরা যেটাকে বলি পোর ওরাল হেলথের কারণে। পেরিওডন্টাইটিস বা মাড়ির রোগ দাঁতের চারপাশের মাড়ির সংক্রমণ, যা দীর্ঘদিন মুখ ও দাঁতের যত্নের অবহেলা করলে বা দাঁতের কোনো রোগ হলে প্রাইমারি পর্যায়ে তার চিকিৎসা করতে অবহেলা করলে হয়ে থাকে। এই রোগ যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে আমরা জানি মাড়ি থেকে রক্ত পড়া এবং পরবর্তী পর্যায়ে দাঁত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে। আপনারা হয়তো জেনে থাকবেন যে পেরিওডন্টাইটিস বা মাড়ির রোগ প্রকট আকার ধারণ করলে পেরিওডন্টাল রোগ সার্বিক স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে, অর্থাৎ মারাত্মক মাড়ির রোগের সঙ্গে হৃদরোগ, ডায়াবেটিস অথবা স্ট্রোকের মতো রোগের যোগসূত্র রয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পেরিওডন্টাল রোগে যে ব্যাকটেরিয়া পাওয়া যায় বা দেখা যায় তার মধ্যে স্ট্রেপ্টোককাস স্যাঙ্গুইনিস হার্টে সংক্রমিত হয়ে থাকে এবং এর মাধ্যমে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস এর মতো লাইফ থ্রেটেনিং ডিজিজ কিন্তু হার্টে হতে পারে। স্ট্রেপ্টোককাস স্যাঙ্গুইনিস সুস্থ মানুষের মুখেও বিদ্যমান, বিশেষ করে ডেন্টাল প্লাকে। যদি চিকিৎসা করা না হয় তাহলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় এবং তা ক্রমান্বয়ে কিন্তু হার্টের বাল্ব পর্যন্ত নষ্ট করে ফেলতে পারে। আরেকটা ডেটা শেয়ার করছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অন্তর্গত গ্লোবাল
বার্ডেন অফ ডিজিজ স্টাডির প্রকাশিত একটি তথ্য মতে বিশ্বব্যাপী প্রায় 3.5 বিলিয়ন রোগী শুধুমাত্র দাঁত ও মুখের বিভিন্ন রোগে আক্রান্ত, এবং এর মধ্যে প্রায় 10% রোগী সিভিয়ার পেরিওডন্টাল বা গাম ডিজিজে আক্রান্ত। অন্যদিকে হার্ভার্ড হেলথ পাবলিশিং এর একটি স্টাডি এর প্রকাশিত তথ্য মতে সিভিয়ার পেরিওডন্টাল বা গাম ডিজিজে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্ট অ্যাটাক, স্ট্রোক বা অন্যান্য গুরুতর কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি। যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই পেরিডন্টাল ডিজিজের সাথে কিন্তু আসলে হার্টের বা কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো আছে হার্টের রোগের কিন্তু সম্পর্ক রয়েছে। মারি রোগের ক্ষেত্রে অর্থাৎ পেরিডন্টাল রোগের ক্ষেত্রে আমাদেরকে সবাইকে আসলে সচেতন হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তাই পেরিডন্টাইটিস এবং কার্ডিওভাস্কুলার যে রোগ আছে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখা, এদের মধ্যে যোগ সাজসটা কোথায় সেটা বোঝাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের বিজ্ঞ প্যানেল বৃন্দ আমাদের সামনে আলোচনা করবেন। সুতরাং আমরা আজকের এই ডেন্টাল ওয়েবিনারের যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা পেরিওডন্টাইটিস এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ। আলোচনা শুরু করার পূর্বে ছোট্ট করে বলে রাখি, আপনাদের প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টের নিচে বা কমেন্টে প্রশ্ন আকারে করতে পারেন। প্রশ্নের যথাযথতা এবং সময়ের সীমাবদ্ধতার বিচারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর অনুষ্ঠানের শেষ অংশে আমরা আজকের প্যানেলের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা দেরি না করে বরং আমাদের আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্যার। আমরা স্যারের সাথে বলেছিলাম যে স্ক্রিনে আসা মাত্র আমরা স্যারের সাথে পরিচয় করিয়ে দিব। আমরা স্যারের সাথে পরিচয় করে আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। ডক্টর মুজিবুর রহমান হাওলাদার স্যার বর্তমানে ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি বাংলাদেশ ডেন্টাল হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। স্যার, আজকের এই ওয়েবিনারে আপনাকে স্বাগত জানাচ্ছি। কারেকশন হবে এই জায়গায়, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট না, অ্যাসোসিয়েট প্রফেসর বহুদিন থেকে। স্যার অ্যাসোসিয়েট প্রফেসর, জি ধন্যবাদ স্যার। দুঃখিত স্যার, বহুদিন ধরে অ্যাসোসিয়েট প্রফেসরের দায়িত্ব পালন করছেন, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দর্শক, আমরা বরং আজকের মূল আলোচনায় তাহলে এখন প্রবেশ করি। আমি প্রথমে চলে যাব ডক্টর আসলাম আল মেহেদী স্যারের কাছে। স্যার, আপনার কাছে আসলে আমাদের প্রথম যে প্রশ্নটি করতে যাচ্ছি, পেরিওডন্টাইটিস এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ বা বিভিন্ন হার্টের যে রোগ আছে এই রোগের মধ্যে সম্পর্কটা আসলে কি বা এদের যোগসূত্রটা আসলে কোথায়, এই বিষয়টা জানতে চাইছি। পাশাপাশি কি কি সম্ভাব্য কারণে বা কিভাবে একজন পেরিওডন্টাইটিস আক্রান্ত রোগী কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে, এই বিষয়টা যদি আপনি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করেন। ডক্টর আসলাম আল মেহেদী স্যার। So everyone of the audience is very well and hope that everybody on this occasion have a good day. At the same time, I would like to express my gratitude to Pepsodent for the arranging this kind of program. Thank you all. You asked me questions that what is the relationship between periodontitis and cardiovascular disease, what differences between periodontal disease and heart disease, and where is their connection? Am I right? And another question is that what are the possible causes or how a person with periodontitis can suffer from cardiovascular disease or various heart disease. So at first I would like to say that what is periodontitis? Periodontitis is a common chronic inflammatory and infectious disease that affecting the alveolar bone and teeth in response to subgingival infection with various pathogenic anaerobic bacteria. Periodontitis is one of the main etiological factors for cardiovascular disease, diabetes, and respiratory disease, and other systemic disease. Studies have suggested that periodontal pathogen such as PG, Propionibacterium gingivalis, TD, Treponema dentacola, TFA, and PI may enter the blood circulation during chewing, toothbrushing, flushing, and gentle mastication. This local invasion can trigger a chronic inflammatory response, favor the onset and progressions of the vascular disease. UI et al. Suggested that infectious organism and periodontal gram-negative bacteria may play a role in vascular disease
and periodontitis may be associated with multiple vascular complications. According to the American Academy of Periodontology, usually periodontists, that means those who are the specialist in periodontology, are considered the plastic surgeon of dentistry. And you know that all the systemic diseases are related to the oral infection. Therefore, at the same time, we need to know that what is the relationship between periodontitis and other systemic disease, also the cardiovascular disease, and differences between the periodontal disease and heart disease, and what is the connection, and what are the possible causes, or how a person with periodontitis can suffer from cardiovascular disease or various heart disease. I will show you some slides for your clear conception. You can see. স্যার আমরা আপনার স্লাইড দেখতে পাওয়া মাত্রই আপনাকে জানাবো। Yeah. Can you স্যার আমরা see that? স্যার আমরা দেখতে পাচ্ছি। জি। Okay. So Periodontal what is disease the is significant relationship? because it leads You to can the see loss the of slide. teeth and tooth-supporting bone. It is pandemic, with some 75% of adults worldwide affected by the disease to some extent. However, its true significance lies in its ability to cause life-threatening illness. Studies reported in the international medical and dental literature have documented heart disease, heart attacks, poor circulation in the extremities, diabetes, stroke, and pregnancy complications, all of which have been attributed to periodontal disease. There are at least two mechanisms by which this is believed to occur, and the two are probably related. The first occurs when bacteria gain access to the body's circulatory system through leaky blood vessels, like those that are present in chronically inflamed gums. Certain species of bacteria have been shown to cause formation of branched proteins in blood vessel walls, which may trap fatty plaques and clot-producing cells known as platelets. Essentially, this process narrows the diameter of blood vessels to the point where oxygen-carrying red blood cells, immune cells, and other elements necessary to keep downstream tissues healthy can no longer get through. The second mechanism is activated through the presence of long-standing inflammation somewhere in the body, including chronically inflamed gingiva. In response to chronic inflammation, the liver and cells that line blood vessels produce a substance known as C-reactive protein, or CRP. When CRP levels exceed 3 milligrams per liter of blood, a person is at elevated risk for developing cardiovascular disease. You can see here the periodontal disease. That means the compositions of plaque, and there are included different type of periodontopathic bacteria like Prophomonas gingivalis, Treponema dentacola, Actinomycetrum comitans, and etc. Here you can see the sign symptom of periodontitis. Periodontitis, when arise, you can see the red, swollen, or tender gingiva, bleeding gingiva with brushing or flossing, loss of separating teeth, pain or pressure when chewing, and pass around the teeth and gingiva. And what are the risk factor for periodontitis? Smoking, cardiovascular disease, diabetes, poor oral hygiene, osteoporosis, HIV or AIDS, medication, and stress. Here you can see the periodontitis, how the bacteria enter to the endothelium, that means enter in the bloodstream. Here you can see that periodontopathic bacteria like PG, TF, TD, A, and PI may enter to the blood circulation and the destructions of the endothelium. So cardiovascular disease. So at first, we will know that what is the cardiovascular disease. The cardiovascular disease is a sub-umbrella term for a number of diseases that affect to the heart
and blood vessel system, especially to the vein and arteries leading to and from the heart. There are many kinds of cardiovascular disease. Especially cardiovascular disease is not one disease. There are many kinds of, like coronary heart disease, ischemic heart disease, heart attack, myocardial infarctions, angina pectoris, and cerebrovascular disease, shock, and transit ischemic attack, and hypertensive heart disease, peripheral vascular disease, heart failure, rheumatic heart disease, and congenital heart disease, and cardiomyopathies. So here you can see the relationship between periodontal and cardiovascular disease. Some bacteria can penetrate the endothelial cells that line the blood vessels. Well hidden from the immune system, these bacteria can multiply and infect other cells of the vascular wall, the endothelial cells. The endothelial cells recognize the bacteria, and in response they produce substances that promote inflammation and create further contact points on the cell surfaces. This attracts blood cells, monocytes, which then bind to the endothelial cells. Some infected endothelial cells subsequently die, and the blood vessels lose their elasticity. This so-called endothelial dysfunction is the first stage of atherosclerosis. The next step in the development of atherosclerosis is the formation of so-called fatty streaks. Some white blood cells travel into the vessel wall and differentiate into macrophages. By absorbing harmful cholesterol, they turn into foam cells. Periodontal bacteria promote this process, leading to even more fatty deposits in the blood vessel walls. The foam cells die off gradually, forming a dead core within the fatty deposits, which becomes even larger as other immune cells like T lymphocytes are added. The narrowing of the artery reduces the blood flow. The affected tissues, specifically the heart tissue in the case of the coronary arteries, do not receive enough nutrients or oxygen. Bacteria that cause periodontitis additionally promote the emergence of substances that attack the underlying connective tissue. As a result of the tissue damage, the vascular deposits eventually break up, leaving a wound where blood coagulation takes place. A blood clot develops. Here we can see how the inflammatory process in endothelium. We know that periodontal pathogens may summon polymorphonuclear leukocyte and monocyte. This process may generate the oxidative stress as well as periodontal tissue destruction. Reactive oxygen intermittents produced by the stage may oxidize low-density lipoprotein cholesterol, which is a risk factor for cardiovascular disease. Concurrently, by producing of this leukocyte may stimulate the liver and express the CRP, C-reactive protein, interleukin-6, fibrinogen, and other inflammatory mediators. These molecules
initiate the inflammatory process leading to atheroma formation in the endothelium. And you saw that video that made by the European Federation of Periodontology. Next, you can see the periodontitis and cardiovascular disease, how affected, and then periodontal affected 70% to 80% of the geriatric population in development countries like Bangladesh and 40% of the populations of Western countries. And cardiovascular disease is the leading causes of death and disability in USA. And in 2020, cardiovascular disease accounted to the approximately 38% of all death in USA. So my another question was the causes of the relationship between periodontitis and cardiovascular disease. There is a strong relationship between the periodontal and cardiovascular disease, and two directions have been to focus of the directions of the relationship. Number one, bacteria from the oral cavity directly exacerbated the cardiovascular disease or altering the systemic risk factor for the cardiovascular disease. And number two, the chronic periodontal inflammations, the focus of the infection, increasing circulating levels of the host inflammations, macromolecules, and bacteria translocated to the circulations, eliciting the elevations of the systemic host inflammatory macromolecules that exacerbated the cardiovascular disease directly or alter other systemic disease risk factor for the cardiovascular disease. So here you can see the causes. Some studies show that people with periodontal disease have a greater possibility of being diagnosed with heart disease than those without periodontal disease. Researchers suspect that's because inflammation is a characteristic of both periodontal and heart disease. Bleeding gums, a sign of periodontal disease, are open wounds that allow the bacteria to enter your bloodstream. One cause of heart disease is a buildup of plaque in the arteries that, over time, can restrict the flow of blood. Periodontal bacteria have been found in that plaque, which leads many researchers to believe there might be a relationship. In addition to building up, the plaque in the arteries can rupture, forming a clot. The clot can block blood flow and trigger a heart attack. The same thing can happen in your brain. If the bacteria settle in your carotid artery, the inflammation may lead to the buildup of fatty deposits. And if these deposits break apart and are carried away in your bloodstream, they can lodge in your brain, block a blood vessel, and cause a stroke. You may also be at risk if you've had damage to your heart or heart valve, certain congenital defects, a history of endocarditis, an artificial heart or heart valve, or you've had a heart transplant. We want to work with you and your physician to keep you in optimal health, and a healthy mouth is a key to a healthy life. Here you can see the link between periodontitis and cardiovascular disease. Here you can see the periodontitis and periodontopathic bacteria. Periodontal bacteria, the secretion, the acute phase responses, the C-reactive protein and fibrinogen, they enter to the liver and interleukin-6 and TNF-alpha, and then made the atherosclerosis of the cardiovascular disease. And that paper published to the Nature Cardiology. Next, you can see the objective why I study the relationship between periodontitis and cardiovascular disease. You know that I completed my PhD from the Department of Periodontology at Tokyo Medical and Dental University. When I was a student, that I had 4 projects for PhD. That one project is the relationship, the periodontitis, periodontal disease, and cardiovascular disease. And I have studied in the Tokyo Medical Dental University. And the aim of this study is to precisely analyze the relationship, incidence, prevalence, and outcome of the cardiovascular disease and periodontal disease. To describe the periodontal disease, increase the risk of cardiovascular disease, to discuss the controllable and uncontrollable risk factor for cardiovascular disease,
your own risk profile and determine the risk factor you can and cannot control. To discuss the management of periodontitis and control of bacterial plaque to reduce the risk of cardiovascular disease in different populations. So here you can see the role of infection. We know that periodontal pathogen may summon the polymorphonuclear leukocytes and monocytes. This process may generate oxidative stress as well as periodontal tissue destruction. Reactive oxygen intermediate produced by this stress may oxidize low-density lipoprotein cholesterol, which is a risk factor for cardiovascular disease. Concurrently, byproducts of this leukocyte may stimulate the liver to express the C-reactive protein, interleukin-6, fibrinogen, and other pro-inflammatory mediators. These molecules initiate the inflammatory process leading to atheroma formation in the endothelium. So you know that possible pathway explaining the periodontitis. Here you can see the pathway explaining the association of periodontitis and vascular disease. This arrow indicated that the causal association of interest because the chronic inflammations may be a causes of cardiovascular disease through direct, that means bacteria, and indirect systemic inflammations effect. Oral bacteria are considered a necessary causes of chronic periodontitis, important risk factor for cardiovascular disease, which may in a part of mediated through its effect of systemic inflammation. So here you can see the invasions of periodontal pathogen into arterial wall. Invasions of arterial endothelial and smooth muscle cells by periodontal pathogens could initiate the inflammatory response of the atherosclerosis, and a strong association between, we can see, the coronary heart disease and gram-negative periodontal pathogen have also been reported. So here you can see the potential mechanism of infections against the atherosclerosis like heart disease. You can see that oral microbes and other byproduct can give in the systemic access via the circulatory system, and grades of collagenation show that gentle mastication can induce the exotoxin, and this risk was evaluated according to the increase of sensitivity of the periodontal disease and heart disease. Actually, I studied at Tokyo Medical Dental University, and I collected the patient sample. The 22 coronary heart disease patients were included in this study, and 20 control subjects without cardiovascular disease included. And I collected the saliva sample, blood samples, and occluded artery after surgery, cardiovascular surgery at the Department of Cardiovascular Surgery Department at Tokyo Medical and Dental University. The clinical examinations of the periodontitis, main probing of the pocket depth, main clinical attachment level, and main bleeding on probing, and 6 sides of the teeth were evaluated, and we calculated, and I calculated. And periodontal examination and sample collection of the patients, I collected that sample from the Tokyo Medical and Dental University for this kind of a study. And sample preparation of experiment, DNA extractions for the sample. 3 samples, they are the vessel samples, saliva samples, and plaque samples. Then the extractions of the DNA for the PCR and immunohistochemistry. Detections of the periodontal pathogens from saliva subgingival plaque. This is the DNA extracted and then amplified by DNA for PCR. So percentage distributions of these patients of the periodontal pathogen, saliva plaque, and the vascular disease. And here in the detections of the periodontal pathogen from arterial sample. So we can find out the propomania gingivalis of the arterial sample by PCR, amplified by DNA by PCR. So for the immunohistochemistry, especially
the heart disease, that sample, we made the monoclonal antibody, because the normal monoclonal antibody, but commercial medical monoclonal antibody, it is very difficult to identify the propofol periodontopathic bacteria by immunohistochemistry. Therefore, we made at Tokyo Medical Dental University the special monoclonal antibody that we anti-PG, anti-TF, and anti-TA. So long time we prepared this monoclonal antibody and detections of periodontal pathogens from arterial specimen. You can see the histological section, and then we found it, the PG, TF, and TD for the immunohistochemical staining of the arterial specimens of the cardiovascular disease. So detections of the periodontal pathogens from arterial specimen. Here you can see the immunofluorescence staining that we found it, the PG of the arterial specimen. So here is the detections of the periodontal pathogens from arterial specimen. This is the fluorescence microscopy, confocal microscopy. Then we can see the Propofol gingivalis and Triponoma dentacola. So conclusions, our study have shown that periodontal disease is associated with cardiovascular disease. Our current finding does allow an interpretations of the periodontitis as being a risk factor for cardiovascular disease and atherosclerosis. The evidence supports that the premise that the periodontitis lead to systemic exposure to the oral bacteria, and that the resulting productions of the inflammatory mediators incapable of initiating and supporting mechanism associated to development of the sclerosis, coronary heart disease. It is clear that bacteria from the oral cavity directly executing the cardiovascular disease or altering other systemic factors for the cardiovascular disease. Affecting periodontal treatment required knowledge and understanding of the disease, especially those affecting the cardiovascular system, in order to institute necessary for the modifications to the periodontal therapy accordingly. So prevention of the cardiovascular disease, there are some key heart disease prevention steps you can take. Don't smoke or use tobacco. Eat a healthy diet and maintain a good oral hygiene and exercise regularly. Here, prevention of the periodontitis, the control of bacteria and treatment of the pockets of gingival scaling and flap operation, where the severe periodontitis with the laser surgery and the periodontal plastic surgery. Thank you very much. This is my department of Tokyo Medical and Dental University. And then my old memories when my professor is visited to Bangladesh. This is the professor of cardiovascular disease, vascular surgeon, cardiovascular surgeon, and Professor Pran Gopal Lokto. Thank you. So can you, and especially that there are different kinds of studies that we confirm the periodontitis is related to the cardiovascular disease. There is strong evidence that strongly we find out. So thank you. Now I am concluding my speech by saying goodbye to those who are listening to our program from far and near. Thank you all. Good night. Thank you very much, sir. Thanks for sharing a very resourceful presentation indeed. Thank you very much for a detailed and resourceful presentation. দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের প্রেজেন্টেশনের আমাদের এই ওয়েবিনারের পরবর্তী যিনি প্যানেলিস্ট আছেন তার কাছে চলে যাচ্ছি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার স্যারের কাছে। স্যার, আপনার কাছে প্রশ্ন থাকবে, সাধারণ পেরিওডন্টাইটিসে আক্রান্ত রোগীদের কি কি ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্ট রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে? যদি লম্বা সময় ধরে কোনো ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট না হয়, সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন? এই বিষয়টি যদি একটু সাধারণের বোঝার করে যদি আপনি একটু বিস্তারিত জানান। ধন্যবাদ। তার আগে প্রশ্নের উত্তর দেওয়ার আগে I want to congratulate
Dr. Aslam Al-Mehdi, he was presenting a very nice presentation and researchful study findings. তো চমৎকার উপস্থাপনার জন্য আমি তাকে অভিনন্দন জানাই। আর আজকে আসলে মানুষের উদ্দেশ্যে আসলে যে কথাগুলো আমাদের বলা দরকার সেই কথাগুলো তো ভাষার তারতম্যের কারণে আমরা হয়তো অনেকটা পরিষ্কারভাবে বোধগম্য হয়নি। তো তারপরেও আমি একটু বাংলায় এই জন্য বলতে চাই যে আমাদের এই ওয়েবিনারে অনেক দর্শক থাকবেন যাদের জন্য সহজ হবে বুঝতে। যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে যে পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ির যে প্রদাহজনিত রোগ, আমরা যেটি বলি মাড়ির রোগ, এবং সেখান থেকে শরীরের অন্য নানান রোগ সৃষ্টি হতে পারে। এবং এই দাঁতের মাড়ি রোগ মুখ গহ্বরের মধ্যে প্রধানত দেখা যায়, যেটি ডক্টর আসলাম মেহেদি প্রেজেন্ট করলো, যে প্রদাহজনিত একটি রোগ। এই প্রদাহজনিত রোগ দীর্ঘমেয়াদী হতে পারে এবং শরীরের বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় পরিবর্তনের কারণে হতে পারে। যেমন একটি যদি আমরা ধারণা করি, যদি ডিউরিং প্রেগন্যান্সি বা গর্ভবতী মায়ের মাড়ির একটি খুব সাধারণ কমন বিষয় যে মাড়ির রোগ সৃষ্টি হবে গর্ভকালীন সময়ে, আবার বাচ্চা জন্ম হয়ে গেলে এটি আবার চলে যায়। আবার দেখা যায় অনেক রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস মেলিটাস, এগুলোর ক্ষেত্রে এই পেরিওডন্টাল ডিজিজের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে এর কারণটা কি? মূল কারণ হচ্ছে যে আমরা যদি মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিচর্যার প্রতি খেয়াল না রাখি এবং দাঁতের নিয়মিতভাবে যেভাবে দাঁত পরিষ্কার করার কথা, যেমন আমরা বলি রাতে ঘুমের আগে, সকালে নাস্তার পরে, এই কাজটুকু যদি নিয়মিতভাবে না করি এবং দুই দাঁতের মধ্যবর্তী স্থানগুলোতে অনেক সময় খাবার আটকে থাকে, সেখান থেকে যদি আমরা ফ্লসিং না করি এবং ব্রাশ, ফ্লসিং এর পরবর্তীতে আরেকটি বিষয়, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় মুখের মাউথ রিনজিং অথবা কুলি করা, এই কাজগুলো নিয়মিতভাবে যদি আমরা না করি, তাহলে দেখা যাচ্ছে এই সাধারণ এই নেগলিজেন্সি অথবা অবহেলার কারণে এ ধরনের রোগটি সৃষ্টি হয়, যেটিকে পেরিওডন্টাল ডিজিজ বা দাঁতের মাড়ির প্রদাহজনিত রোগ সৃষ্টি হয়ে থাকে। এবং এ থেকে শুধু হার্টের সমস্যা না, আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন আমরা যদি বলি পেরিওডন্টাল ডিজিজের ক্ষেত্রে ডিউরিং প্রেগনেন্সি, এবং ডিউরিং প্রেগনেন্সি যদি যে চিকিৎসা করা না হয়, তাহলে দেখা যায় বাচ্চা আর্লি ডেলিভারি হয়ে যেতে পারে, বাচ্চার বার্থ ওয়েট মানে ওজন কমে যেতে পারে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। এছাড়া পেরিওডন্টাল ডিজিজের কারণে আরো সিস্টেমিক অনেক ধরনের সমস্যাগুলো আমরা জানি হতে পারে, যেমন সেখান থেকে ইনফেকশন হয়ে অনেকে দেখা যায় যে মাড়ির প্রদাহ হয়েছে কিন্তু প্রবলেম হয়েছে শরীরের অন্য কোনো ভাইটাল অর্গান বা বিশেষ অর্গানগুলোতে, এর মধ্যে হার্ট একটি বড় সমস্যা। এছাড়া আমরা যদি এতক্ষণ জানলাম যে মাড়ির প্রদাহজনিত সমস্যা থেকে শরীরের কার্ডিওভাস্কুলার যে হার্টের যে নানা ধরনের রোগ সৃষ্টি হয় তা কতটুকু ঝুঁকিপূর্ণ, এবং সেক্ষেত্রে আমি গণমানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিচর্যা যদি যতভাবে করা না হয়, তাহলে শুধু হার্টের সমস্যা নয়, ব্রেনের ইনফেকশন, কিডনির ইনফেকশন, লিভারের ইনফেকশন, আরো অনেক ধরনের যেটি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোর নানা ধরনের সমস্যাও সৃষ্টি হতে পারে। তাই আমি সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে মুখ গহ্বরের যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিচর্যার বিষয়টি রয়েছে, সেটি যদি আমরা যথাযথভাবে পালন না করি, তাহলে এই সামান্য অবহেলা থেকে এই প্রাণঘাতী পেরিওডন্টাল ডিজিজ, সেখান থেকে এই হার্টের সমস্যা, এই হার্ট থেকে প্রবলেম থেকে স্ট্রোক এবং ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আরো অনেক ধরনের হার্টের সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং অবহেলা করা মুখ দাঁতের স্বাস্থ্য পরিচর্যার প্রতি যদি করা হয়, তাহলে এগুলো যেমন সৃষ্টি হতে পারে, একই সাথে দেখা যায় যে অনেকে খাদ্য গ্রহণের ক্ষেত্রে অনেক ধরনের অবহেলাজনিত ঘটনা ঘটে। যেমন খাবারের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত খাবার অনেকে খান না, আবার অনেকে রয়েছে যেমন কিছু বদ অভ্যাসের কারণে হতে পারে। যেমন এর মধ্যে আমাদের দেশে খুব
খুবই কমন বা খুব সাধারণ, সেটি হচ্ছে ধূমপান করা। এছাড়া ধূমপান ছাড়াও আরো অনেক ধরনের মদ্যপান অথবা পান, সুপারি, জর্দা এগুলো যে খায় সেগুলোর সাথেও কিন্তু এই ধরনের মারি রোগের সম্পর্ক রয়েছে। এবং মারি রোগের সম্পর্ক থেকে কিন্তু আমাদের শরীরের যে ধরনের শারীরবৃত্তীয় যে পরিবর্তনগুলো লক্ষণীয়, সেগুলো থেকে আমাদের জীবনঘাতী এবং এই পরিস্থিতির সৃষ্টি হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু নয়। সুতরাং মুখ ও দাঁতের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, অবহেলা করা যাবে না। যদি আমরা অবহেলা করি তাহলে এই সামান্যতম, কারণ বিশ্বব্যাপী এই পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ির এই প্রদাহজনিত রোগ দুটি ডেন্টাল ডিজিজ সবচেয়ে বেশি কমন। একটি হচ্ছে ক্যাভিটি বলে অথবা ডেন্টাল ক্যারিজ বলি আমরা, যেটাকে একটি ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ। আরেকটি হচ্ছে এই যে পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ির যে প্রদাহজনিত সমস্যা। এবং একটি কথা আমি গণমানুষের উদ্দেশ্যে বলতে চাই, সৌভাগ্যক্রমে এই দুটি রোগ কিন্তু প্রতিরোধযোগ্য, এবং এই প্রতিরোধ করতে পারলে তাহলে আমরা অনেকাংশেই এই রোগ থেকে রেহাই পাই, এবং তা থেকে আমাদের জীবনঘাতী অনেক ধরনের সমস্যা, যেমন হার্টের সমস্যা, স্ট্রোক বা আরো যে সমস্যাগুলো সৃষ্টি হতে পারে, যেগুলো আমরা এতক্ষণের আলোচনায় শুনতে পেলাম, সেগুলো থেকেও আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনার আলোচনার জন্য। দর্শক, আমরা ইতিমধ্যেই কিন্তু পেরিওডন্টাল ডিজিজ এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে যে যোগসূত্র রয়েছে সে বিষয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি, এবং আমরা আশা করছি যে এই তথ্যগুলো আসলে আমাদের পরবর্তীতে মুখ ও দাঁতের যত্ন সঠিকভাবে নেওয়ার ব্যাপারে আরো অনেক বেশি সচেতন করবে। যাই হোক, আমরা এখন এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচক শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আফজাল হোসেন বাচ্চু স্যারের কাছে। স্যার, আপনার কাছে আমরা জানতে চাইবো কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের রোগীদের দাঁত ও মুখের যত্ন নেওয়ার ক্ষেত্রে কি কি ধরনের ওরাল হাইজিন এবং কি কি ধরনের ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস মেনে চলা উচিত বলে আপনি মনে করেন, এবং একজন পেরিওডন্টাইটিসে আক্রান্ত রোগীর হার্টের রোগ প্রতিরোধে কি কি করণীয় বিষয় রয়েছে সে বিষয়ে যদি একটু বলতেন আমাদের সবাই বোঝার উদ্দেশ্যে। ধন্যবাদ। প্রথমে অভিনন্দন জানাচ্ছি, আজকে দুজন অভিজ্ঞ প্যানেলিস্ট পেয়েছি। মুজিবুর রহমান হাওলাদার একজন উচ্চশিক্ষিত প্রফেশনালস, আর আসলাম আল মেহেদিও যথেষ্ট কাজ করেছে। ও আজকে যে মলিকুলার লেভেলের যে প্রেজেন্টেশনটা দিল সেটা হয়তো আমাদের মতো অনেকে বোধগম্য হয়েছে, অনেক বিষয়টা ক্লিয়ার হয়ে এসছে। তো এই আমাদের দেশটা হয়েছে মেধা বিনাশের টান। মুজিবুর রহমান হাওলাদার খুব আক্ষেপ করে বললো দীর্ঘদিন ধরে সে অ্যাসোসিয়েট প্রফেসর আছে, তবু একটু আমি তাকে একটু কৃতজ্ঞ থাকতে বলবো, অ্যাটলিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর তো হওয়া হয়েছে। ওদিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় আসলাম মেহেদি আছে। আরো বিষয়টা যেটা আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলছি, এটা আসলে আন্তর্জাতিক লেভেলে এন্ডোডন্টিক্স এন্ড পেরিওডন্টোলজি সেম সাবজেক্ট। এন্ডোডন্টিক্স কখনো পেরিওডন্টাল প্রবলেম থাকলে কোনো সাকসেসফুল হবে না, আর পেরিওডন্টাল ডিজিজের কোনো কিউরি সম্পূর্ণ এন্ডোডন্টিক্স ছাড়া হয়ে ওঠে না। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে এই সাবজেক্টটাকে আমরা গোড়া থেকেই খুব অবহেলা করে এসেছি। আসার কারণে আমাদের দেশে এটার কোনো বিশেষজ্ঞ তৈরি হয়নি, যারা নিজেরা ব্যক্তিগত প্রচেষ্টায় বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে তারা এই জ্ঞান অর্জন করেছে। এবং একটা বিষয় কমন দুটো ডিজিজ, যেটা ডেন্টাল ক্যারিজ এন্ড পেরিওডন্টাল ডিজিজ। এন্ড পেরিওডন্টাল ডিজিজটা প্রত্যেকটা জিনিসের ডিজিজের পেছনেই থাকবে অপরিচ্ছন্নতা আর ইমিউনিটি। এই যে গাম ডিজিজ, পেরিওডন্টাল ডিজিজ, এটা কখনো চাইল্ডহুডে পাওয়া যায় না, খুবই আনকমন, এটা অ্যাডাল্টহুড। সুতরাং ওই পেরিওডন্টাল যে স্ট্রাকচারটা তার ইমিউনিটি রক্ষা করতে করতে একটা সময় সে টায়ার্ড হয়ে যায়। কিসের জন্য টায়ার্ড হয়ে যায়? আমাদের ওরাল মাইক্রোফ্লোরায় মোর দেন 34-35 মিলিয়ন স্পেসিস মাইক্রোবস থাকে। সংখ্যায় কত এটা আমরা এখন জানি না, তবে এর মানে এই নয় যে সব মাইক্রোবসই প্যাথোজেনিক। আমরা ব্যাকটেরিয়া অন্যদের নাম শুনলে সব ভয় পেয়ে যাই, কিন্তু ওরা আমাদের ফ্রেন্ড ব্যাকটেরিয়াও আছে, কিছু আবার একটু দুষ্ট ব্যাকটেরিয়া আছে যেটাকে আমরা প্যাথোজেনিক মাইক্রোবস বলে থাকি। তো এই যে মাড়ির রোগের সঙ্গে হার্টের যে আলাপটা করলাম,
এখন হার্ট হচ্ছে আমাদের বডির টোটাল বডির নিয়ন্ত্রণ, বিশেষ করে ব্লাড সার্কুলেশনের জন্য। এখন মাড়ি শরীরের এমন একটা স্পেস যেটা হলো বডির একটা এন্ডিং পার্ট। এন্ডিং পার্টে স্বাভাবিকভাবেই এর সঙ্গে আর্টারি ভেসেলস এর সম্পৃক্ত না থাকলেও, আর্টেরিয়ালস ভেনিউলস না থাকলে ক্যাপিলারিস সম্পৃক্ত। সেই ক্ষেত্রে হার্ট সারা শরীরের প্রত্যেকটা জায়গায় রক্তের সঙ্গে সে নিজের চলাচল নিয়ন্ত্রণিত রাখছে। সেই ক্ষেত্রে যখন আমরা ফল্টি ব্রাশিং এর কারণে মাড়িটাকে আমরা ইরিটেট করি অথবা প্রেশার করি, সেটার কারণে ওই বিষয়টা তখন ক্যাপিলারিজ মাধ্যমে আমাদের মেন্টালি হার্টে চলে যেতে পারে। এখন ওরাল মাইক্রোবস প্যাথোজেনিক গুলো ভেতরে চলে গেলে, কারণ আমাদের টোটাল বডিটা প্রোটেক্টেড থাকে, কিছু অংশ স্কিন দিয়ে, কিছু অংশ মিউকোসা দিয়ে, আর ইন্টারনাল অর্গান গুলো তো প্রোটেক্টেড থাকেই। সুতরাং ইনসাইডে যদি আউটসোর্স থেকে কোনো প্যাথোজেনিক কোনো ব্যাকটেরিয়া কিংবা অন্য কোনো মাইক্রোব শরীরে প্রবেশ করে, স্বাভাবিকভাবেই এটা শরীরের অসুবিধা, অন্য একটা ডিজিজের হবে। এটা শুধু কার্ডিওলজিস্ট না, বডির প্রত্যেকটা ভাইটাল অর্গানকে এটা এফেক্ট করবে। খুব সহজ, সিম্পল। আমরা চুল মাথা পরিষ্কার না রাখলে যেমন আমাদের খুশকি হবে, স্কিন পরিষ্কার না রাখলে যেমন আমাদের স্কিন ডিজিজ হবে, তেমনি মুখ গোবর পরিষ্কার না রাখলে স্বাভাবিকভাবে আমাদের মুখে রোগ লাগবে। এখন এই বিষয়টার ক্ষেত্রে ওরাল হাইজিন, আনফরচুনেটলি আমরা ওই ব্রাশ ফ্লসিংটাকে ওরাল হাইজিনের মধ্যে নিয়েছি। এটা আসলে ডেন্টাল হাইজিন বলাটাই ভালো। মুখের ভিতর জিভ আছে, তালু আছে, আরো কিছু পার্ট আছে। আমরা এটার সঙ্গে সঙ্গে খুব সিম্পল ওয়েতেই অজু করি যারা মুসলিম, তারপর মুখে কুলি করি। আমরা যে এখন কোভিড এর সময় সাবান হাতে চুবালে তো লাভ হবে না, আমাদের ঘষতে হবে। সুতরাং আমাদের আঙ্গুল দিয়ে, আল্লাহ প্রদত্ত ফিঙ্গার দিয়ে, দুটো ফিঙ্গার আমরা জিভটাকে ঘষতে পারি। আবার এটা দিয়ে আমরা তালুটাকে ঘষতে পারি, দুইটা আঙ্গুল দিয়ে মাড়িটাকে ম্যাসেজ করতে পারি। এটা আমরা প্রতিবার খাবারের আগে পরে করতে পারি। আমরা দুবার হোক, কেউ একবার, আমি একবারই সমর্থন, কিন্তু ফ্লস ইম্পর্টেন্ট। তাহলে আমরা রেঞ্জিংটা রাখলাম। রেঞ্জিংটা আমি শুধু পানি দিয়েও করতে পারি, লবণ পানি দিয়েও করতে পারি, কোনো মাউথওয়াশ যেটা আমরা কিছু ইনগ্রিডিয়েন্ট ঢুকিয়েও সেটা করেছি। এনিওয়ে পরিচ্ছন্ন থাকতে হবে। মানে পরিচ্ছন্ন থাকতে গেলে মুজিবুর রহমান হাওলাদার যেটা বললো, আমরা মোস্টলি অনেকেই মনে করে ব্রাশ করলেই বোধ করি আমি মুখের যত্ন নিয়েছি। বিষয়টা তা নয়। এক্সটার্নাল পার্ট ব্রাশ কন্টাক্টে যায় এবং দুটো দাঁতের মাঝখানে যে স্পেসটা থাকে, ওই স্পেসটার ভিতরেই বেশিরভাগ ডিপোজিশন হয়। সেই কালচারটা আমাদের কখনোই ছিল না। আমাদের দেশে অনেকে টুথপিক, খিলেল, মেসের কাঠি ব্যবহার করে করে মাংস সরাতো। আসলে ইন্টারডেন্টাল স্পেসটা ক্লিন করার জন্য, মাংস সরানোর জন্য না, ওটাও ফিকশন দিতে হবে। সেটা আমরা সুতা দিয়ে পারি, ডেন্টাল ফ্লস দিয়ে পারি, ফ্লস দিয়ে, ওটা আমাদের নিয়মিত, এই অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে। তো ওরাল হাইজিন মেনটেন করলে যে বিষয়গুলো এতক্ষণ আলোচনা হলো, সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা সহজেই ওই পর্যায় পর্যন্ত গেল না। এখন একটা পেরিওডন্টাইটিস তো একটা জিঞ্জিভাল ডিজিজের ফোর্থ স্টেজ। একটা জিঞ্জিভাইটিস প্রথমে সিম্পল প্ল্যাক ক্যালকুলাস দিয়ে হচ্ছে, সেটা এরপরে মানে আমি যদি চিকিৎসা না করি, যত্নটা না নেই, তাহলে একটা সে স্লাইট একটু আরেকটু অগ্রসর হবে, এরপরে মডারেট যাবে। যখন এটা অ্যাডভান্স স্টেজ যাবে, অ্যাডভান্স জিঞ্জিভাইটিসই পেরিওডন্টাইটিস। এখন এই পেরিওডন্টাইটিস বডির সঙ্গে রিলেশনটা করেছে ব্লাড দিয়ে, পেরিওডন্টাল লিগামেন্ট। সেই কারণে পেরিওডন্টাল ডিজিজের সঙ্গে বডির প্রত্যেকটা অর্গানের একটা স্বাভাবিকভাবে সম্পৃক্ততা থাকবে। কিন্তু প্রশ্ন আসতে পারে, কার্ডিয়াক ডিজিজ হলে পেরিওডন্টাল ডিজিজ হয় না, পেরিওডন্টাল ডিজিজ হলে তার কার্ডিয়াক ডিজিজ হয়? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। সেজন্য বলা হয় অ্যাসোসিয়েশন, আমরা জানি না। এখন বিষয়টা এটা, মাড়ি শরীরে একটা এন্ডিং পার্ট, এখানে অনেক সাইন আসে। কিছুক্ষণ আগে ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, আমরা প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস হয়, এরপরে আমরা পিউবার্টাল জিঞ্জিভাইটিস হয়, ফিজিওলজিক্যাল কারণ। আবার কখনো কখনো, যেমন ওই যে আমাদের খুব পরিচিত, ভুল শব্দ যদিও বলি, আমি বলি ডেঙ্গি, কিন্তু আমাদের দেশে এটা ডেঙ্গু নামে পরিচিত হয়েছে। আসলে রোগটার নাম ডেঙ্গি। ডেঙ্গি এবং ভাইরাল যে কোনো ফিভার, অন্য অ্যাটাক, এগুলো কিন্তু গাম সোয়েলিং হবে, গামে এর সাইন পাওয়া যাবে। সুতরাং এটা এন্ডিং পার্ট হিসাবে আমরা এখানে বডির অর্গ্যান গুলার কোনো পরিবর্তন কিংবা কোনো ডিজিজ হলে গাম পার্ট থেকে আমরা অনেক কিছুই অবগত হতে পারবো, সিগন্যাল পেতে পারবো। এখন সেই কারণে মাড়ির যত্নটা আমাদের জন্য খুবই জরুরি। এখন এই মাড়ির যত্ন বলতে, দাঁতের যত্ন বললে দাঁত ক্লিন করা, মাড়ির যত্ন বলতে আমরা হয়তো ইন্টারডেন্টাল স্পেস গেলাম, মাড়ি, গাম ম্যাসেজ, ওরাল ক্যাভিটির ভিতর যতগুলো অংশ আছে প্রতিটি অংশই ক্লিন করাকেই আমি ওরাল হাইজিন বলবো। আর আরেকটা বিষয় এসছে আমাদের জন্য, খাদ্য। খাদ্য আসলে ফুয়েল। একটা গাড়িতে
অকটেন ঢুকালে ইঞ্জিনটা যত ভালো থাকবে, পেট্রোল ঢুকালে আর একটু ইঞ্জিনটা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, ডিজেলে খড়খড় করবে, কেরোসিনে চলবেই না। বডিও আমাদের একটা মেশিন, সুতরাং আমাদের জন্য ওই পিউরিফাইড যে পার্টটা, খাদ্যের 6টা উপাদানের মধ্যে প্রতিটিই আমাদের প্রয়োজন, কিন্তু তার একটা লিমিটেশন আছে। আমরা একটা সময় গ্রোয়িং স্টেজে আমাদের সব খাবার খেতে আমাদের কোনো না নেই, কিন্তু এই যে পেরিওডন্টাল ডিজিজ, এটা অ্যাডাল্ট এজে হবে, কখনো ইয়াংদের এটা হয় না। কার্ডিয়াক ডিজিজ এটাও আসলে ইয়াং এজে হয় না, কারণ ওই যে আমাদের যে ফিটনেস থাকে, খেলাধুলো থাকে, দৌড়াদৌড়ি থাকে, এজিং এর সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছুই তাদের হোস্টটাকে প্রোটেক্ট দেওয়ার ক্যাপাসিটিটা হারিয়ে ফেলে। সে কারণে এবং বয়সজনিত কারণে হলেও আমাদের যে রক্তনালীটা আছে, রক্তনালীটা সরু হয়ে যায়, আমাদের ওই জিআই পাইপেও আমরা 10-15 বছর পরে ভিতরে জং ধরে যায়। এরকমই সেলসের ভিতর যখন কোনো লিপিড, যেটা আমরা কোলেস্টেরল বলি, এরপরে ট্রাইগ্লিসারাইড বলি, এগুলো জমতেছে, এটা তেল, এগুলো শ্যাওলার মতো একটা বিষয়। যখন ভেসেলস এর ভিতর এটা দিন দিন জমতে জমতে ভেসেলসটা সরু হয়ে যায়, সরু হয়ে গেলে উচ্চ রক্তচাপ হয়, আস্তে আস্তে এই বিভিন্ন প্রক্রিয়ায়। তাহলে এই জায়গাটায় মানে হার্টকে নিজে সুস্থ থাকার জন্য আমাদের খাদ্যের 6টা উপাদানের ভিতর ভেজিটেবলস এন্ড মিনারেলস, ভিটামিনস এন্ড মিনারেলস, এটার সোর্সটা হচ্ছে ভেজিটেবলস এন্ড ফ্রুটস। এই খাবারে সব খাবারকেই বিভিন্ন বয়সে আমরা প্রোটিন এত পার্সেন্টেজ, কার্বোহাইড্রেট এতটুকু, এতটুকু, কিন্তু কোনো এজেই ভেজিটেবলস এন্ড ফ্রুটস এর ক্ষেত্রে কোনো কিছু দেওয়া হয়নি, এটা অ্যাবান্ডেন্ট, প্রচুর পরিমাণ। তাহলে ভেজিটেবল থেকে যে কোনো ইমিউনিটির জন্য আমাদের ভিটামিন মিনারেলস প্রয়োজন হবে, এদের একমাত্র কাজ বডির ইমিউনিটি ইনক্রিজ করা, এটা একটা কাজ হবে। দ্বিতীয়ত, ওই যে সরু নালীগুলা থাকলো, সেখানে কোনো ফাইবার থাকলে ওই নালীর ভিতর আমাদের ওই লিপিড প্রোফাইল করে যেগুলো আমরা ই করি, এই লিপিড গুলোকে জমতে দেয় না, এবং ফাইবার কখনো হজম হয় না। সুতরাং ফাইবারে কন্ট্যাক্ট গেলে ওটা আসলে আমাদের স্টুল দিয়ে বডি থেকে বের হয়ে যায়। খাবারের মধ্যে যে এই জিনিসটা, আর কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে আমাদের দুটো খাবার খুবই খারাপ, দুটার জন্য দুইটা খুব নাম করা রোগ আছে, একটা সুগার, একটা সল্ট। সুগারটার জন্য আমরা ডায়াবেটিস, আর সল্টের জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিয়াক যে কোনো প্রবলেম থাকলে। সুতরাং তাদের খাবার থেকে আলগা লবণ তো ছেড়ে দিতেই হবে, এবং অভ্যাস করা ভালো তাদের রান্নায় আস্তে আস্তে লবণের পরিমাণ কমিয়ে আনা, নাম্বার 1। নাম্বার 2, আমরা কি বলি সেটা, প্রাণী উৎস থেকে যেন আমরা প্রোটিনটা না নিই, প্রাণীজ উৎস থেকে, তবে মাছ থেকে নেওয়া যেতে পারে। মাছের ফ্যাট আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের অনেক পজিটিভ অনেকগুলো রিপোর্ট আসছে। দুধ, ডিম সম্বন্ধে অনেকে একটু বিভ্রান্ত আছে, ডিমের কুসুমের ভিতর কোলেস্টেরল আছে। এই ডিম এবং দুধ এরা 98.5% প্রোটিন, বাকিটা পানি, এর ভিতর সবই নিউট্রিয়েন্ট আছে এক্সেপ্ট ভিটামিন সি। কিন্তু এই খাবারটা সম্বন্ধে আমাদের দেশে একটা ভ্রান্ত হচ্ছে, ডিমের কুসুম খাওয়া যাবে না, দুধের সর খাওয়া যাবে না, ব্যাপারগুলো এরকম না। প্রোটিন থেকে তো আর ফ্যাট হবে না, কার্বোহাইড্রেট থেকে ফ্যাট হয়, কিন্তু প্রোটিন থেকে কখনো ফ্যাট কনভার্ট হয় না। তো এই অনেক খাবার দাও। তবে হ্যাঁ, এখন একটা গাড়ি যতটা চলবে মাইলেজের উপর তার ফুয়েল লাগবে। এখন একটা ইয়াং অবস্থায় একটা ব্যক্তি যতটা ফিজিক্যাল এক্সারসাইজ করে, খেলাধুলা করে, কিংবা মধ্য বয়সে তারা যতটা পরিশ্রম করে, এজিং এর সঙ্গে সঙ্গে তাদের ডেইলি অ্যাক্টিভিটিস, বডির অ্যাক্টিভিটিস কমে যায়, সেজন্য তাদের রিকোয়ারমেন্ট গুলো কমে যায়, তখন তাদের ফুয়েলও কম লাগবে। সেজন্য 35 এর পর থেকে সবাইকে খাবারের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। 10 বছর প্র্যাকটিস করার পরে 45 এর পরে অনেক খাবারকে আমরা ক্রস চিহ্ন দিতে হবে। আর দাঁতের ক্ষেত্রে যে জিনিসটা, এই যে আমরা যে বললাম, সবই আমাদের কিছু ফরেন পার্টিকেলস জমা হচ্ছে। আমি যদি ফাইব্রাস একটা ভেজিটেবল ফ্রুট যদি খাই, ফর এক্সাম্পল একটা পেয়ারা কামড় দিলে আমার দাঁতের টোটাল পার্টটা ক্লিন আপ হয়ে গেল, এবং ওর ফাইবার থাকার জন্য গামের ওই জায়গাটাও অটোমেটিক ওয়াশ আউট হয়ে গেল। আমাদের কিছু অভ্যাস দরকার। আমরা বিয়ে কিংবা কোনো প্রোগ্রামে আগে সালাদ খাই, আমার পরামর্শ হচ্ছে খাবার শেষে আমরা সালাদ খাবো, তাহলে আমি যে ওই খাবারের মধ্যে যা যা পেলাম সেটা আমি ওয়াশ আউট করতে পারলাম। খাবারের শেষে সালাদ, খাবারের আগে সালাদ নয়। খাবারের আগে সালাদ খেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আমাদের মেয়েরা কিংবা বোনরা ওরা নেল পালিশ লাগানোর সময় চেঞ্জ করার সময় একটা রিমুভার দেয়। রিমুভার লাগাইলে যাতে নতুন যে নেল পালিশটা দেবে সেটা অ্যাটাচড হয়। এবং খাবারের আগে আমরা যখন সালাদ নিব তখন কিন্তু আসলে দাঁত সবটাকে আমরা ক্লিন করলাম, যাতে যা যা খাবো সেটা যেন অ্যাটাচমেন্টটা ইজি হয়। বরঞ্চ খাবার শেষ করে আমরা অটো ওয়াশিং এর জন্য আমাদের সালাদটা পাশে রেখে দিয়ে আমাদের এটা খাবার খাওয়া দরকার। এবং প্রতি বেলায় কোনো না কোনো ভাবে
কেউ অনেক রকম শাকসবজি নিয়ে অনেকের বিভিন্ন রাতের বিষয় আছে, ফ্রুটস এর ব্যাপারে কোনো না নেই। সুতরাং আমাদের পছন্দ মতো অ্যাভেলেবল সস্তা একটা ফ্রুটস আমাদের মধ্যে থাকুক। আমাদের খাবারের বিষয়গুলোর মধ্যে যে খাবারগুলাকে নিয়ে আমি সুস্থ থাকতে পারি, সব খাবারই আমাদের প্রয়োজন আছে, কিন্তু সব সময়ের জন্য না। তাহলে সময়, আমার শারীরিক অবস্থা, আমার ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলো মেজার করেই আসলে আমাদের খাদ্য তালিকা তৈরি করা দরকার। তবে স্বাভাবিক অর্থেই আমাদের কিছু প্রোটিন থাকবে, কিছু কার্বোহাইড্রেট থাকবে, কিছু রান্নার তেল থাকবে। এই তিনটা বিষয় আমাদের লাগছে। রান্নার জন্য যে তেল, কোনো এক্সট্রা তেল নয়, যে আমরা ফ্যাট যেটা বলছি এটা রান্নার তেল। ভিটামিন মিনারেলস এর জন্য এটা থাকে। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। এই ড্রিঙ্কিং ওয়াটার, এই পানিটা 8 থেকে 12 গ্লাস পর্যন্ত পানি সেবনের অভ্যাস করা উচিত। 8 গ্লাস উইন্টারের জন্য হতে পারে, 12 গ্লাস সামারের জন্য হতে পারে, কেন ওয়াটারের রিকোয়ারমেন্ট ওই ইয়াটা থাকে। এবং পানি পান করতে হয়, খাবার খেতে হয়। খাবার এবং পানি দুটো যেন একসঙ্গে না হয়, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট ব্যবধান দিয়ে। পানি পান করার শ্রেষ্ঠ সময় ঘুমাবার আগে, ঘুম থেকে উঠে, মাঝখানে 10টা 11টা, সকাল 10টা 11টা অথবা 3টা 4টা। খাবারের অনেক বিষয়গুলো, এই প্রক্রিয়াগুলো আসছে। আর আমরা যে ইয়াটা আসছি, মাউথ ইজ দ্য গেটওয়ে। সুতরাং উই আর দ্য ট্রাফিক অফ হোল বডি। এখন আমরা যদি আমাদের দায়িত্বটা ঠিক মতো পালন করি, আমাদের জনগোষ্ঠীকে হয়তো আমরা অনেক সুস্থ রাখতে পারবো। অকাতরে সবাই অসুস্থ হয়ে যাবে এই জিনিসটা। সুতরাং আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা যেন খুব সো কল্ড কতগুলো কাজ নিয়ে ব্যস্ত না থেকে মুজিব অনেক আরো উদ্বুদ্ধ করছি। আসলাম মেহেদী, তোমাদের এগুলো নিয়ে কাজ করা উচিত। আমি মনে হয় খুবই সাদামাটা ভাবে কতগুলো কথা বললাম, ওর প্রশ্নের উত্তর দিয়েছি কিনা। আর এই চৌকস উপস্থাপককে একটা ধন্যবাদ না দিলেই হবে না। আমার ওকে খুবই ভালো লাগে, ওর কলা কৌশল এবং কোশ্চেনের ধরন দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে আলোচনা করলাম। আমরা নিজের অজান্তেই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেয়ার কথা স্মরণ থাকলেও আমাদের মুখ ও দাঁতের যত্ন নেয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই শিথিল হয়ে যাই বা অনেকটাই আমরা ইগনোর করি বিষয়টাকে। অথচ আজকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমাদের এই মুখগহ্বরের যে স্বাস্থ্য আছে, সেই স্বাস্থ্যের উপরে কিন্তু নির্ভর করে আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কতটা সুস্থ থাকবে। আজকে সব শেষের যিনি স্পিচ দিয়েছেন প্রফেসর আফজাল বাচ্চু স্যার, উনি বলেছেন যে আমাদের ওয়ার্ল্ড ক্যাভিটি ইজ দ্য গেটওয়ে অফ আওয়ার হেলথ, কমপ্লিট হেলথ। সো এই গেটওয়েটাকে সুস্থ রাখাটা আমাদের জন্য খুবই জরুরি। এবং তার মধ্যে আজকে আমরা স্পেশালি হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে কথা বললাম, যে ডিজিজগুলো আরো বেশি ওয়ার্সেন কন্ডিশনে যাওয়া বা কখনো কখনো এফেক্টেড হওয়ার পেছনেও কিন্তু এই ওরাল হেলথের একটা কন্ট্রিবিউশন রয়েছে। সুতরাং দাঁত ও মুখের যত্ন যথাযথভাবে নেওয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমাদের দাঁত ও মুখের সুস্থতার জন্যই নয়, বরং আমাদের সম্পূর্ণ শরীরের সুস্থতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা একেবারে আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের শেষ করার পূর্বে একটু বলে রাখতে চাই যে সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট গ্লোবালি রিনাউন্ড এই টুথপেস্ট ব্র্যান্ডটি বিশ্বাস করে সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা হাসিগুলো অমূল্য। আর এই অমূল্য হাসিগুলোর সুস্থতা নিশ্চিত করার জন্য বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিরলস কাজ করে চলেন একদল ডেন্টাল সার্জন বৃন্দ। আমরা তাদের সাথে করে একটি আপনাদের সবার সুস্থ হাসির মাধ্যমে একটি সুস্থ হাসিতে হেসে ওঠা বাংলাদেশের স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্নকে সত্য করার জন্য আমাদের এই নিরন্তর প্রচেষ্টা, পথ চলা। আমাদের এই আয়োজনগুলো তখনই সার্থক হবে যখন আমরা দেখবো যে আজকে এরকম অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে প্রাপ্ত ইনফরমেশন গুলো আমরা প্রত্যেকে মনে রাখছি এবং সেই অনুযায়ী আমাদের প্র্যাকটিস গুলো করছি, দৈনিক চর্চা করছি আমাদের স্বাস্থ্য এবং মুখের স্বাস্থ্য উভয়ের সুস্থতা নিশ্চিত করার জন্য। আমি সেন্সিটিভ বাই পেপসোডেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের 3জন বিজ্ঞ প্যানেলিস্টকে, যারা তাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে ব্যস্ততার মাঝেও দিয়ে আজকের এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করেছেন। দর্শক, সামনে শনিবার ইনশাআল্লাহ আবারও কোনো গুরুত্বপূর্ণ দাঁত ও মুখ সংক্রান্ত রোগ এবং তার ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সাথে চলে আসবো, নতুন কোনো ডেন্টাল সার্জন বৃন্দদের নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে সামনের দিকে এগিয়ে যাবেন,
এবং প্যান্ডেমিক পরবর্তী একটি সুস্থ হাসিতে হেসে ওঠা একটি সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ কল্পনা করে সেই ভবিষ্যৎ চেয়ে আজকের বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।